আবার অনেকে বলছেন আসতে তিনি কিভাবে আসবেন, তার পাসপোর্ট নাই, তার ট্রাভেল পাস গভর্নমেন্ট দিবে কিনা, নানান প্রশ্ন। তিনি তো হুট করে প্লেনে চলে আসতে পারবেন না। কি ধরনের প্রস্তুতি আপনার কোনো মানে কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, এবং আপনি কি ধারণা করেন যে সেটার কিরকম প্রস্তুতি চলছে, এটা দিয়ে শুরু করতে চাই গৌতম লাহিড়ী। যে শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কলকাতায় থাকাকালীন বেশ কিছু আওয়ামী লীগ নেতা নেত্রীর সঙ্গে মানে গত 48 ঘন্টার মধ্যে বৈঠক করেছেন। শারীরিকভাবে বৈঠক, সামনাসামনি বৈঠক, এবং যে বৈঠকেতে তিনি তারই রণনীতি, তারাও স্বাভাবিকভাবে জানতে চান কে কখন যাবেন। আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে তার সঙ্গে ফিরতে হবে, এবং তিনি শেখ হাসিনা যখন ফিরবেন তিনিও ফিরবেন। তৃতীয় আলোচনায় একটা উঠে এসেছে, সেটা হচ্ছে যে শুধু তিনি ফিরবেন, নেতৃবৃন্দ ফিরবে তাও না, আন্তর্জাতিক মিডিয়া তার সঙ্গে যাবে। আন্তর্জাতিক মিডিয়ার একটা তালিকা তৈরি হচ্ছে, এবং সেই তালিকাতে তারা যারা যারা রাজি হবেন সেই সময় যেভাবে তিনি যাবেন। আপনার মনে আছে 71-এর মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে একদল সাংবাদিক নিয়ে আসা হয়েছিল মুজিবনগরে। এবারেও সেরকমই একটা একই ধরনের পরিকল্পনা। বহু সাংবাদিক যাবেন বলে তারা, আমি বলবো যে সাংবাদিকরা উন্মুখ হয়ে আছে, মানে, এবং একটা প্রতিযোগিতা আছে আমি যেন জায়গা পাই ওই দলে, মিডিয়া দলে। একটা বড় পশ্চিমী, বিদেশি, ভারতীয় সব মিলিয়ে একটা সাংবাদিক দল যাবে সেটা অবলোকন দেখতে দেখতে। ফলে গোটা ব্যাপারটা, মানে যে দৃশ্যটা আমরা মনে করছি, যে মানে অনুমান করছি যেটা হতে পারে, এখন এটা কিন্তু হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে, এবার হচ্ছে বাস্তবায়ন, সেটা দ্বিতীয় প্রশ্ন। যে প্রশ্নটা নিয়ে আমি বাংলাদেশের মধ্যেই নানা ধরনের বিভ্রান্তিকর মন্তব্য দেখছি, সেটা হচ্ছে যেমন বেশ কিছু যারা তথাকথিত বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন, জুলাই বিপ্লব, তাদের অনেকে বলছেন যে তাকে দরকার হলে কালই নিয়ে আসা উচিত, নিয়ে এসে ফাঁসি দেওয়া উচিত। শেখ হাসিনা যাবেন কিন্তু একজন বন্দী হিসাবে নয়, তিনি ভারতে বন্দী নন। বাংলাদেশের বহু মানুষ এই জিনিসটা বুঝতে পারছেন না, এমনকি নেতা নেত্রী বা যারা আইনজীবীর পড়া আইনজীবীও, যে বন্দি প্রত্যর্পণ চুক্তি যেটা হয় সেটা হচ্ছে বন্দিকে ফেরত দেওয়া। তিনি তো, অনেকে আছেন যারা বাংলাদেশে যারা ঘোষিত অপরাধী, পালিয়ে গিয়েছিলেন ইত্যাদি, কিন্তু হয়েছিল এটা ঘটনা, তাকে তারা যে ফেরত আনার জন্য যে আইনি প্রক্রিয়া, সে আইনি প্রক্রিয়াটা কিন্তু অনেক দীর্ঘ। শেখ হাসিনা ইন্টারভিউতে বলছেন ওরা চাইছেন ফেরত, সেটা বড় কথা নয়, আসলে আমি যাবো এবার, ওদের চাওয়াটা খুব বড় বিষয় না। এটাতে একটা আমার মনে হচ্ছে যে তারেক রহমান সরকারের ওপরে একটা যথেষ্ট নৈতিক চাপ, এটাকে স্টান্টবাজি বলুন যাই বলুন, বাস্তব অস্বীকার করতে পারবেন। তার কারণ হচ্ছে যে যিনি যাচ্ছেন যখন, নিশ্চয়ই আরো আটঘাট, আরো প্রস্তুতি আছে, সবটা হয়তো বলা নেই, সবটা হয়তো প্রকাশ্যে নেই, কিন্তু এটাও 5 মাস সময় আছে। এটা ঘটনা 5 মাসের মধ্যে বহুবিধ ঘটনা ঘটতে পারে, যেগুলো দেখতে পাবেন হয়তো সামনে। এখন ধরুন তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারত যদি তাকে বন্দী হিসেবে প্রত্যর্পণ না করে, বাংলাদেশি নাগরিক হিসেবে তিনি চেয়েছিলেন, ভারত সরকারের ঘোষিত সিদ্ধান্ত, তিনি যখন চাইবেন, যেভাবে চাইবেন, যেখানে যেতে চাইবেন আমরা সেখানে নিয়ে যাব। এখন শেখ হাসিনা বলছেন আমি বাংলাদেশে ফিরবো, সুতরাং ভারতবর্ষের ঘোষিত অনুসারে ভারতবর্ষে সে ব্যবস্থাপনা করে দিতে হবে। এবার মানে ধরুন তাহলে এবার তারেক রহমান সরকার যে প্রশ্নগুলো তুলছেন, যে তার পাসপোর্ট নেই, ডকুমেন্ট নেই ইত্যাদি নেই, তারা কি তারা তাকে গ্রহণ করবেন না? শেখ হাসিনা তো সেটাই চান। তিনি পেট্রোপলে সীমান্তে, ধরুন কথার কথা, সেখানে অবস্থান করবেন বিদেশি সংবাদ মাধ্যমে, যে তারেক রহমান সরকার তাকে দেশে ঢুকতে দিচ্ছে না, বা ঢুকতে দিলে কিভাবে ঢুকতে দেবে, তারা এখন যখন এই সমস্ত প্রশ্ন করছেন। তিনি তো একজন নাগরিক হিসেবে হ্যাঁ চলে এসেছিলেন বাংলাদেশ থেকে, এখন আবার ফিরবেন, তাকে তো ভারত পুশব্যাক করছে না, তাকে এবার বাংলাদেশ পুশব্যাক করে কিনা সেটা দেখার বিষয়। ফলে আমি বলছি আগামী দিনগুলি যথেষ্ট চিত্তাকর্ষক, নাটকীয়, যারা নাটক বলছেন আমি বলছি অতি নাটকীয়তা দেখতে পাবেন, এবং ওই ঘটনা
এবং ঘটনা হচ্ছে শেখ হাসিনা যেটা বলছেন, শুনুন, এটা যদি ভারতের কোনো সংবাদ মাধ্যম হতো বলেছেন তো অনেকে হয়তো ভাবতো আচ্ছা উনি হয়তো কর্মীদের মধ্যে চাঙ্গা করার জন্য বলছেন, আসলে হয়তো ফিরবেন না। কিন্তু তিনি বিদেশি পশ্চিমা গণমাধ্যম একটা নয়, আরো দু একটা পশ্চিমা গণমাধ্যমে ইন্টারভিউ বেরোতে চলেছে বলে আমি জানি, নাম বলছি না, ভারতে তো আছি। তাদেরকে তিনি বলছেন একটাই কারণ, যেটা সেটা আন্তর্জাতিক চাপ তৈরি করা। সেটা হচ্ছে যে একজন সাবেক প্রধানমন্ত্রী, অভিযোগ টভিযোগ ইত্যাদি যাই হোক, একটা কথা কিন্তু স্পষ্ট, শেখ হাসিনা কিন্তু বলেননি যে তিনি বিচারের মুখোমুখি হতে চান। তিনি বিচারের মুখোমুখি হতে চান, কিন্তু ওই যে আইসিটি ট্রাইব্যুনাল বলে যেটা ঘটেছিল, ওটা তো ক্যাঙ্গারু কোর্ট। বাংলাদেশ সরকারকে যদি সেই অনুযায়ী হাসিনাকে ফেরত নিতে হয়, তাহলে সেই কোর্টের যাবতীয় তথ্য বিবরণ, চার্জশিট ইত্যাদি কিভাবে বিচার হয়েছিল সবটা ভারতে পাঠাতে হবে। সেটা বাংলাদেশি সাংবাদিকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই প্রশ্নটা করুন, আপনারা এই কাগজপত্র শুধু একটা চিঠি লিখেছেন 4 লাইনের, নাকি কাগজগুলো পাঠিয়েছেন? কাগজ পাঠানোর পরে নিয়ম অনুসারে ভারতে এবার সেগুলো সেখানকার আদালতে এবার বিচার হবে, তার সত্য না অসত্য। সেটা যদি তার সত্যতা প্রমাণিত হয় ভারতে ওই কাগজপত্র দেখে, তাহলে তখন শেখ হাসিনা বন্দী হবে, তখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্ন হবে। কিন্তু এটা হতে কত বছর যে লেগে যাবে, এখনো তো অনেকে আছে না বাংলাদেশে, বা বাংলাদেশি ভারতে অনেকে আছেন না যাদের বিচার চলছে, চলছে তো অনেকেই। ওই যে আপনাদের একজন বিশিষ্ট ব্যবসায়ী যিনি পলাতক, তারও তো বিচার চলছে। তিনি ওখানে ভারতের আদালতে তার দোষ প্রমাণিত হতে হবে, তবে প্রত্যর্পণ হবে। প্রত্যর্পণের চুক্তিটা বাংলাদেশের অধিকাংশ লোক পড়ে দেখেনি। সাধারণ মানুষের কথা বাদ দিলাম, তাদের পড়ার কোনো দরকার নেই, তারা হোয়াটসঅ্যাপ থেকে জেনে নেন ছোটখাটো বিষয়। নেতা মন্ত্রী যারা, তারা তো দয়া করে পড়বেন, সাংবাদিকরা তো পড়বেন, সাংবাদিকরা পড়ে দেখবেন তাতে কি লেখা আছে, এবং ভারতের সঙ্গে যে এক্সট্রাডিশন ট্রিটি বিভিন্ন দেশে আছে, সেইখান ক্ষেত্রেও তার ক্ষেত্রেও নিয়মগুলো কি আলাদা না এক? ফলে শেখ হাসিনার ফেরার ব্যাপারটা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে নয়। তিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি মনে করেন তার একটা রাজনৈতিক দায়িত্ব আছে, তার বিরুদ্ধে এরাই তো অভিযোগ করেছিলেন উনি পলাতক। তো উনি তো আসতে চাইছেন, বা তারেক রহমান সরকার, আমার মনে হয় ঘোষণা করা উচিত তিনি ফিরে আসুন, আসলে আমরা তাকে হয়তো গ্রেপ্তার করতে পারি, তার বিচার হবে, সেই কথাটা বলতে হবে। ওই পুরনো বিচার দিয়ে কিন্তু হবে না, পুরনো বিচারের কথা আর যদি করতে চান তাহলে কিন্তু আন্তর্জাতিক ভাবে কিন্তু সরকারের মুখ পুড়বে, এবং বিশাল এক জনমত গোটা বিশ্ব জুড়ে তৈরি হবে যে অবৈধ অন্যায়ভাবে এক রাজনৈতিক নেত্রী, বিশ্বের সর্ববৃহৎ সময়ের প্রধানমন্ত্রী এবং মহিলা প্রধানমন্ত্রী, একজন মহিলাকে ফাঁসি দেবেন। কত বড় লজ্জা যারা মানবাধিকার নিয়ে কথা বলেন, সোচ্চার, শেখ হাসিনার সময় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, একজন মহিলা প্রধানমন্ত্রী বলে যান, একজন মহিলা, তাকে ফাঁসি দেবেন, সেটা গর্বের সঙ্গে ঘোষণা করেন। সেই দেশটাকে ফ্যাসিস্ট ছাড়া কি বলতে পারি বলুন? আমাদের হিসেবে আমার ফ্যাসিস্টকে, ফ্যাসিজমের সংজ্ঞাও আমি যা পড়েছি তাতে তাই মনে হয়। তালিবানি, ফ্যাসিজম বলতে যা বোঝায়। শেখ হাসিনার সময় অনেক অন্যায় ঘটেনি তা না, আমি এগুলো একদম সাফাই দিচ্ছি না যে সে সময় কিছুই ঘটেনি, আমি তা বলছি না। কিন্তু এইটা যেটা ঘটছে, এটাও তো একইভাবে একই ধরনের অন্যায় ঘটছে। সুতরাং আপনি যেটা বলছেন সে কথাটা হচ্ছে স্পষ্ট। এখনো পর্যন্ত, আজকেও পর্যন্ত শেখ হাসিনার মিটিং এ নেতৃবৃন্দকে ঘোষণা করেছেন তিনি তালিকা তৈরি করছেন, কারা কারা তার সঙ্গে যাবেন, দরকার হলে তারা প্রাণ দেবেন, দরকার হলে জেলে যাবেন, এবং মিডিয়ার তালিকা তৈরি হচ্ছে, মিডিয়াও যাবে, আন্তর্জাতিক মিডিয়াও যাবে। তিনি কিভাবে যাবেন সেইটা এখনো তৈরি হয়নি। তৈরি হয়নি মানে সেটা যদি তিনি তৈরি করে থেকেও থাকেন, সেটা আজকে 5 মাস আগে তার ঘোষণা করার কোনো মানে হয় না। এখন দেখতে হবে আপনাদের ওখানে সেনাবাহিনী কিভাবে, উনি তো 23শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস পালন করবেন, এইটা বলাতে 7টা জেলার সেনা নামিয়ে দিয়েছে, এবং বাকি মানে বিডিআর, ভাবা যায় কি পরিমাণ ভয় পান। কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে ভারতে, বাংলাদেশের মানুষ আর চান না, ওর সঙ্গে এলেও কিছু এসে যায় না। চান না তো প্রমাণ দেখান, চান কি চান না। আপনার মুখের কথায় তো হবে না যে আপনাকে চায়,
নাকি শেখ হাসিনাকে চায়, সেটা তো একটা মাপকাঠি আছে, গণতান্ত্রিক একটা রীতিনীতি আছে। সুতরাং আমি বলবো নিশ্চিতভাবে শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশ সরকারকে গভীর চাপের মধ্যে ফেলবে এবং ফেলছে। আগামী দিনে আরো খোলাসা হবে। দাদা, আমি আজকে লক্ষ্য করলাম বাংলাদেশে শেখ হাসিনার এই ঘোষণাতে বিএনপির কোনো প্রতিক্রিয়া নাই সেই অর্থে। বিবিসি ইন্ডিভিজুয়ালি এক দুজনের ইন্টারভিউ করেছে, আর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নাই, গভর্নমেন্টেরও কোনো প্রতিক্রিয়া নাই। তবে গভর্নমেন্টের দিক থেকে আজকে ওই আইসিটি যেটা বলছেন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এটার চিফ প্রসিকিউটর আজকে কথা বলেছেন। তিনি বলছেন যে শেখ হাসিনার ব্যক্তিগতভাবে দেশে ফিরে আসার কোনো সুযোগ নাই, তাকে বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ভারতের হ্যান্ড ওভার করতে হবে। ভারত যদি হ্যান্ড ওভার করে তবেই তিনি আসতে পারবেন। এইটার অর্থটা আমরা বিশ্লেষণ করেছি যে অর্থ পরিষ্কার, তাকে এমনি আসতে দেওয়া হবে না, পেট্রাপল থেকে ঢুকতে দেওয়া হবে না, এটা পরিষ্কার। তাকে ভারত তো বন্দি প্রত্যর্পণ ফেরত দেবে, কিন্তু তার জন্য যেটা করতে হয়, মাননীয় আইনজীবীকে আইন পড়েছেন নাকি শুধু ধর্মগ্রন্থ পড়ে তিনি আইসিটি ট্রাইব্যুনালের বিচারক কি প্রসিকিউটর হয়েছেন? বন্দি প্রত্যর্পণ যখন সেই সাংবাদিকদের কাছে বলেন, তখন সাংবাদিকরা কেন প্রশ্ন করে না যে আপনি কি পড়েছেন বন্দি প্রত্যর্পণ চুক্তিটা, পড়ে দেখেছেন কি লেখা আছে? আপনার সেই চুক্তি অনুসারে কোনো বন্দীকে ফেরত পেতে, শেখ হাসিনা ভারতে বন্দী নন, তিনি মুক্ত নাগরিক, বন্দি ফেরত পাওয়ার কথা হচ্ছে না। তো বন্দিকে ফেরত পেতে গেলে কার কোনো নিয়ম কানুন আছে সেটা জিজ্ঞেস করুন বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে, সেটা প্রসিকিউটর জানেন না হয়তো। এই প্রসিকিউটর পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে হবে তারা কি কি ধরনের কাগজপত্র ভারতে পাঠিয়েছেন। আইসিটি গঠনের জন্য ভারত যেগুলো জানতে চেয়েছিল ইনফরমাল, কিভাবে আইসিটি তৈরি হলো, কারা বিচারক হলো, যেটা স্বাভাবিক নিয়ম, তাদের ব্যাকগ্রাউন্ড কি, এবং আপনি সেক্ষেত্রে অপরাধীকে সুযোগ দিয়েছেন কিনা আত্মপক্ষ সমর্থনে, আত্মপক্ষ সমর্থনের আইনজীবী কে ছিলেন, বিপক্ষে আইনজীবী কে ছিলেন। আমরা এটা সাধারণভাবে তো সবাই জানি যে বিচারপতি, প্রসিকিউটর, বিচারক কিংবা আপনার শেখ হাসিনার আইনজীবী সকলেই একটা দলের সমর্থক, সকলেই একটা দলের সমর্থক। কিন্তু তাদের তো শুনুন, আজকের দিনে তো কারোর ব্যাকগ্রাউন্ড জানতে তো কোনো অসুবিধা হয় না, একটা গুগলে টিপ মারবেন, সঙ্গে সঙ্গে জেনে যাবেন হু ইজ হি, তাই না? খুব জানতে তো অসুবিধা কিছু নেই। আপনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সকল সদস্যকে নিয়ে একটা ক্যাঙ্গারু কোর্ট, এই জন্য ক্যাঙ্গারু কোর্ট বলা হচ্ছে, একটা কোর্ট তৈরি করেছেন, যেটা আইসিটি নিয়মেও সেটা কোনো মানে হয় না। আর যে কথাটা ওরা জানেন না, জেনেও জানেন না, অনেক কিছু জানেন না ওরা, পড়াশোনা কিভাবে করেছেন আমি জানি না, প্রশ্ন আছে, আবার পরীক্ষা নেওয়া দরকার। সেটা হচ্ছে যে ভারত কোনো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের স্বাক্ষরকারী না। সুতরাং আপনি ওই আইসিটি নামক যে বস্তুটা ভারতের কাছে হচ্ছে খায় না মাথায় দেয়। আপনি আদালতে যদি প্রমাণ করতেন, নর্মাল আদালতে, নিম্ন আদালত, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, তার মান্যতা আছে। আইসিটি নামক, প্রথম কথা আইসিটি এই ধরনের আইসিটিটা কেন বলুন তো, এটা কি ওরা বোঝেন না? আইসিটি হচ্ছে যুদ্ধ অপরাধ, তার জন্য প্রাইভেট। তো শেখ হাসিনা কোন যুদ্ধ অপরাধ করলেন? সে তো বলেননি তারা যুদ্ধ অপরাধ করেছেন, তাই না? ফলে আমার কাছে মনে হয়েছে যেটা, এবং ইনফ্যাক্ট সত্যি সত্যি বলছি, আমাকে বহু বাংলাদেশি সাংবাদিক এবং ভারতীয় অনেকে অনুরোধ করেছেন যে আপনি প্লিজ একটা এক্সট্রাডিশন চিঠির উপর একটা লেখা লিখুন। দেখবেন এমনকি মানে আন্তর্জাতিক ওয়েস্টার্ন মিডিয়াও চাইছে যে আমি যেন লিখি একটা হোয়াট ইজ এক্সট্রাডিশন ট্রিটি, এবং এক্সট্রাডিশন ট্রিটির অর্থ কি আর আইসিটির অর্থ কি। আমার কাছে খুব মনে হচ্ছে এটা এবিসিডির মতো মানে পড়ানো উচিত প্রত্যেককে, হোয়াট ইজ হোয়াট। আইসিটি শুধু কথাটা তো উচ্চারণ করে লাভ নেই, আইসিটি বানানটাও সঠিক জানেন কিনা জানি না, কিন্তু পয়েন্ট হচ্ছে আইসিটি কেন, আর সেই আইসিটি অনুসারে কার বিচার। শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন, সেই বিচারটা স্বাভাবিকভাবে যেভাবে বিচার হয়। আপনি যদি খুনের অভিযোগ থাকে, খুনের অভিযোগেই বিচার হোক না, খুনের অভিযোগেই বিচার হোক, কিন্তু তিনি তো না করছেন না। কিন্তু তার পক্ষে আইনজীবী তো একজন দিতে হবে, তিনি একজন শ্রেষ্ঠ আইনজীবী, তাই যাকে বিশ্বাস করেন তাকে নিয়ে আসবেন, তাই না? সেইটা না করে এখন তার দুটো কথা, আপনার কথা থেকে শুনে আমি শুনলাম দুটো কথা। কি করে আসবেন, ওনার ট্রাভেল ডকুমেন্ট নেই, কি করে আসবেন,
বন্দি না হলে তো আসতে পারেন না। আরে মহা মুশকিল, উনি যেতে চাইছেন, আপনি এখন বাহানা তুলছেন যে কিভাবে ওকে আটকানো যায় যাতে না আসেন, তাই না? এটাই তো শেখ হাসিনার মাস্টার স্ট্রোক, এটাই তো মাস্টার স্ট্রোক। ওনার সঙ্গে খেলা খুব ডিফিকাল্ট। আমি কথা বলে বুঝছি, মহিলা খুব সাংঘাতিক মহিলা, বুঝলেন, সাংঘাতিক মহিলা। দেখুন 2 বছর উনি বলছেন আমি চুপচাপ বসেছিলাম, আমি শুধু ভাষণ দিয়েছি আর কিছু করি। কিন্তু আমি আপনাদেরও বলেছি আমি ফিরতে চাই, সকালে ভাবছি আরে এই কথার কথা বলছে বা একটু চাঙ্গা করার জন্য বলছে। মানে এখন চাঙ্গা নয়, আমি দরকার হলে উনি কিন্তু দিল্লি থেকে কলকাতা হাজির হয়ে পেট্রোপোল স্ট্যান্ডে পৌঁছেও যেতে পারে, বলা যায় না, আমি জানি না এটা পেট্রোপোল কিনা, এটা বাঙ্গারবান কিনা বা অন্য কোথাও কিনা, রংপুর কিনা, আমি সেটা জানি না কোনটা। তবে এটা ঘটনা আমি জানি, তিনি যেমন ভাবে এসেছিলেন ওই বিমান বাহিনীতে, বাংলাদেশ বিমান বাহিনীতে, বাংলাদেশ বিমান বাহিনীর পথে উনি সড়ক পথে যাবেন। ওনার নিজের যদি বলেন, একসময় আমি জিজ্ঞেস করেছিলাম ব্যক্তিগত পছন্দ কি, ধরুন একদিন যেতে পারলেন কিভাবে যাবেন, বললো আমি আমার তৈরি করা পদ্মা সেতু দিয়ে পৌঁছতে চাই ঢাকায়, এবং কলকাতা থেকে গিয়ে ওই সেই পদ্মা সেতু হয়ে আমি তারপরে ঢাকায় পৌঁছতে চাই। এটা হচ্ছে আমার স্বপ্ন, এখান থেকে আমি মাঝখানে গোপালগঞ্জে নেমে যেতে পারি, এই আর কি, বা টুঙ্গিপাড়ায় যাবো। এটা ওনার জীবনের একটা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের কথা উনি ভাবছেন, এবং তাতে কিভাবে কি, এবং এটাকে গাল গল্প বলে যেটাই উড়িয়ে দিন। দেখুন, আপনাদের ওখানে সরকার নির্দেশ দিয়েছে যে এগুলো কিন্তু ওনার কথা প্রচার করা যাবে না। আমি দেখলাম আপনাদের ওখানকার, আপনি তো ইউটিউবার, আপনাদের ওখানে একটা চ্যানেল এই নিয়ে টকশো করেছে আধা ঘন্টা কি কতক্ষণ আমি জানি না, পুরোটা তো দেখতে পাইনি কারণ দেখা সম্ভব নয় বলে। আপনাদের প্রথম সারির কাগজ প্রথম পাতায় তাদের মতো করে তারা খবর করেছে যে এটা কতটা সত্য কতটা আসতে পারে, কিন্তু খবরটা তো করেছে যে শেখ হাসিনা ফিরতে চান, বাকিরা করেনি, অনেকে ভয় করেনি। কিন্তু প্রখর সাংবাদিক যারা, তারা জানেন কিভাবে নেতিবাচক খবরকে নেতিবাচক করেও আসল কথাটা বলে দেওয়া যায়। তো সেটা তারা বলে দিয়েছেন, তার ফলেই তো সবাই জেনেছে না, সর্বাধিক প্রচারিত কাগজে যদি ছাপা হয়ে থাকে তো সবাই বাংলাদেশে সবাই জেনেছেন, সবাই আলোচনা করছে, টকশো করছেন। ইউটিউবের কথা তো বাদই দিলাম, দেশে বিদেশে সর্বত্র একটা বিষয়, মানে ইনফ্যাক্ট আমি তো প্র্যাকটিক্যালি মানে সময় দিতে পারছি না, মানে এত লোকের ডিমান্ড আছে এই নিয়ে আলোচনা কর। বলুন পূর্ণিয়া স্যার। দাদা, আপনি যে কথা, হ্যাঁ আমি এটা একটু বলি যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, কিন্তু বাংলাদেশে এবার অন্তত দেখলাম যে মেইন স্ট্রিম মিডিয়া যেমন ইত্তেফাক, বিডি নিউজ, এরকম যারা লিডিং পত্রিকা তারা প্রত্যেকেই এই নিউজটা করেছে, আরো অন্যান্য পত্র পত্রিকাও করেছে। আমি আরেকটার দিকে নজর দিব আপনার, আপনি যে তথাকথিত জুলাইয়ের কথা বললেন, ওই তথাকথিত জুলাইয়ের আমি আমি তাদেরকে বলি এখন যারা মাঠে আছে জুলাই ব্যবসায়ী, এই জুলাই ব্যবসায়ীরা তাদের প্রায় সবাই, আমি সোশ্যাল মিডিয়া তাকালেই দেখি বলে যে শেখ হাসিনা কেন ফিরবে, ওর বাড়ি দিল্লি, ওর বাড়ি ইন্ডিয়ায়, হ্যাঁ ও ওই দেশেই থাকুক, ওর এই দেশে ফেরার দরকার নেই। মানে ব্যাপারটা হচ্ছে যে উনি এই যে আশার নামটা নিয়েছেন, সবচেয়ে বেশি এখানে রিয়েকশনটা আমরা দেখছি বিএনপির দিক থেকে না, ওই জুলাই সকল জুলাইয়ের যারা আসিফ নজরুল বলেন, এই ইউনুসের সাবেক প্রেস সচিব বলেন, এনসিপির নেতারা বলেন, তারা চট করে বিভিন্ন কথাবার্তা, এই ফাঁসি দিয়ে দিব, এই আসবে কেন, ওরে আসলে ও ইন্ডিয়া থাকুক। আপনার কি মনে হয় যে এই তথাকথিত জুলাই যোদ্ধাদের মাথায় বাজ পড়বে শেখ হাসিনা আসলে? অবশ্যই বাজ তো পড়বেই, অবশ্যই বাজ পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা কোটি কোটি মানুষের চাপে পিষে মানে স্ট্যাম্পেড না হয়ে যায়, মানে এরকম ঘটনা ঘটবে যদি সত্যি তিনি ওইভাবে হাজির হন। দ্বিতীয়ত আমি বলি, আরেকটি আন্তর্জাতিক মিডিয়া, যেটার নাম হচ্ছে ডয়েশ ওয়েল, তাতে কিন্তু এই শেখ হাসিনা ফিরে যাওয়ার ব্যাপারে একটা আলোচনা হয়েছে। সেই আলোচনাটা মানে ইয়েতে আছে, মানে রেকর্ডে। তাতে ভারতের একজন বিশিষ্ট বিশ্লেষক, তিনি কিন্তু আওয়ামী লীগের সমালোচক বলে পরিচিত মহিলা, আমি নামও বলতে পারি, অসুবিধা নেই, শ্রীরাধা দত্ত, আমি দেখেছি সেই আলোচনাটা। তিনি বলেছেন তার সঙ্গে বহু বিএনপি নেতার কথা হয়েছে, যেটা অন রেকর্ড আছে ওখানে, বহু বিএনপি নেতার কথা হয়েছে, এবং বিএনপি নেতারা চান যে এই জামায়াতে বারবার অন্তর্ভুক্ত আওয়ামী লীগকে একটা স্পেস দেওয়া উচিত, একটা রাজনৈতিক স্পেস দেওয়া আছে। হয়তো বিএনপির নীরবতা, সেই কারণে বিএনপির মধ্যে নিয়ে অনেক রকম আভ্যন্তরীণ আলাপ আলোচনা চলতে পারে, জানি না। এখন
কারণে হয়তো হতে পারে যে দেখুন, তিনি যখন, আমি অন্য কেউ বললে বিশ্বাস করতাম না, কারণ আমি জানি সিরাজদত্তর সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বহু ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তিনি প্রায়শই বাংলাদেশে যান, মানে অন্যরা যারা পরিচিত, যে অনেকে স্ট্যাম্প আছে না যে শেখ হাসিনা সমর্থক বলে, তারা নয়। শেখ হাসিনা সমর্থক তিনি নন, তিনি বরং সমালোচক ছিলেন। তিনি শেখ হাসিনার সময়কার গণতন্ত্র যেভাবে আক্রান্ত হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সে ব্যাপারে তিনি সোচ্চার ছিলেন। সেই তিনি বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক স্পেস থাকা উচিত এবং থাকবে বলে তার ধারণা, এবং তার মতে বহু বিএনপি নেতা বলেছেন। এখন সেটা সত্য মিথ্যা আমি তো এখান থেকে বসে বলতে পারবো না। এখন অফ দ্য রেকর্ড অনেক বিএনপি নেতার সঙ্গে আমারও কথা হয় না যে তা না। তারা বলছে দাদা বিপদে ফেলবেন না, বিপদে ফেলবেন না, আপনি আবার এত টকশো করেন, কোথায় কখন আমার নামটা বলে দেবেন, সে সমস্যা হবে আর কি। ফলে সেই কারণে আমি বলছি না, এবং উচিত মানে চুক্তি ভঙ্গ করা উচিত না, সত্য কথা। তা নাহলে আমার সঙ্গে, ধরুন আমি সাংবাদিক পরিষদ, তাহলে তারাও তো আমাকে খবর দেন না, তো তারা খবর দেবেন না তাহলে, আর না আমি যদি তাদের কথা বলে দিচ্ছি। কিন্তু সিরাজ দত্ত বলেছে, আমি বলছি না এরকম, আমার সঙ্গে এরকম কারোর কোনো কথা হয়নি যে যিনি বলেছেন হ্যাঁ শেখ হাসিনা আসুন আমরা সাদরে আপ্যায়ন করবো, এরকম কথা কেউ বলেননি আমার। এটা ঘটনা, বিএনপির কথা বলছি। জামায়াত এনসিপি আমি জানি না ওদের গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা, দে আর ইররিলেভেন্ট। পেছনে যে শক্তি ছিল সেই শক্তি সরে গেছে ওদের থেকে, ওরা আর কিছু না, ওদের যেটুকু পাওয়া হয়ে গেছে। এখন খেয়ে দিয়ে ঘুমালেই, যেটুকু সাংসদ আছেন সাংসদগিরি করলেই খুশি। এখন ঘটনা হচ্ছে যে এখন তো মূল প্লেয়ার তো বাংলাদেশের রাজনীতিতে, সোজা কথা বলতে গেলে এটা ঘটনা বিএনপি ছাড়া জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী কি মুখ খুলেছে এ বিষয়ে আমি জানি না, ভালো করে দেখি। শীর্ষ স্তরের জামায়াত ইসলামী নেতাদের তারা তো ভীত হবেই, স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ ময়দানে থাকা মানে আওয়ামী লীগ জামায়াতকে আবার পুনরায় গর্তে ঢুকে যেতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।